ওকে, সো তাহলে মোস্তাকিম অলরেডি কনফার্ম করছে যে সবকিছু ক্লিয়ার ফেসবুকে। তো তাহলে আমাদের পার্টিকেল ফিজিক্স এর এখন আমরা অলমোস্ট লাস্ট পোরশনে, যে আজকের লেকচার এন্ড থার্সডে লেকচার, এই দুইটাতে হোপফুলি পার্টিকেল ফিজিক্স এর বাকি পার্টটুকু আমরা কভার করে ফেলতে পারবো। তো এখন এখানের মধ্যে আমাদের যে ব্যাপারগুলি নিয়ে কথা বলছে একদম শুরু থেকে, কি কি জিনিস ছিল এটা আমরা একটু স্টুডেন্ট বুকে যাই ফার্স্টে, দেন এই পিডিএফ আবার ফেরত আসবো। আচ্ছা, তো তাহলে এই যে আমরা কি কি জিনিস দেখছি, যে আমাদের অ্যাটমিক মডেল, যে অ্যাটম দেখতে কেমন হয় বা অ্যাটমের আমাদের আইডিয়াটা কোন জায়গা থেকে ডেভেলপ করছে, দেন অ্যাটমের যে মডেলগুলো আমরা চেঞ্জ করে 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 কারেন্টলি এখন কোনটা সায়েন্টিফিক কমিউনিটিতে অ্যাকসেপ্টেড একটা মডেল, ওই ব্যাপারগুলো আমরা জানলাম। যে রাদারফোর্ড গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, হুইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, যেগুলো তোমরা দেখছোই এই এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেন সলভ করতে সময়, যে এই রিলেটেড কোয়েশ্চেন তোমাদের আসেই আসে। সো তাহলে এইটা। দেন আরেকটা ব্যাপার কি, প্রবিং থ্রু ম্যাটার। কেমন ব্যাপার, যে তুমি কোন একটা কিছুকে স্টাডি করতে চাও, যে একটা কিছু কি দিয়ে বানানো তুমি ওটা স্টাডি করতে চাও, সো তাহলে ওটা স্টাডি করার জন্য তোমার কি লাগবে, the wave that you will use to investigate the object, ওই ওয়েভের ওয়েভলেন্থটা কি হইতে হবে, the wavelength must be equal to the size or equal or less than the size of the particle। তো তাহলে তুমি একটা অ্যাটমের নিউক্লিয়াসকে স্টাডি করতে চাও, তো তাহলে একটা অ্যাটমের নিউক্লিয়াসকে স্টাডি করার জন্য মনে করো একটা অ্যাটমের নিউক্লিয়াসকে তুমি ইলেকট্রন দিয়ে স্টাডি করবা। ইলেকট্রন দিয়ে কিভাবে স্টাডি করা যায়, এটা তো অ্যাবসার্ড একটা কথাবার্তা। ইলেকট্রন দিয়ে আবার নিউক্লিয়াস কেমনে দেখবো? ইলেকট্রন তো একটা পার্টিকেল, কিন্তু না, ইলেকট্রন তো আসলে বোথ আ পার্টিকেল এন্ড আ ওয়েভ। সো তাহলে ইলেকট্রন দিয়ে আমরা কি করতে পারবো, এরকম অন্য স্মল অবজেক্টদেরকে স্টাডি করতে পারবো, যে ইলেকট্রন ডিফ্র্যাকশনের থ্রুতে। ওকে, তো তাহলে এরকম ডিফ্র্যাকশন দিয়ে আমরা কোন একটা কিছুর ইন্টারনাল স্ট্রাকচার দেখতে কেমন কি হয়, ওই সব ব্যাপারগুলো আমরা ইনভেস্টিগেট করতে পারি। তো এইসব জিনিস আমরা দেখছি। সো ওইটার সাথে অ্যাসোসিয়েটেড কি ছিল, ডি ব্রগলি ওয়েভলেন্থ। সো ওইসব ব্যাপারগুলো নিয়ে আমরা অনেক এলাবোরেটলি ডিসকাস করছি। দেন আমাদের পার্টিকেল অ্যাসেলারেটর গুলো এক্সপ্লেইন করতে অনেক লম্বা একটা সময় লেগে গেছে, যে পার্টিকেল অ্যাসেলারেটর গুলি কোনগুলা। আচ্ছা, আমরা ফার্স্টে এই যে প্রবিং থ্রু ম্যাটারের ব্যাপারটা যখন নাকি পড়া শুরু করছি, তখন একটা ব্যাপার আমাদের মাথায় আসলো। আচ্ছা, এই যে আমি ইলেকট্রন দিয়ে কি করতে চাই, যত ছোট জিনিস ইচ্ছা তত ছোট জিনিস স্টাডি করতে চাই। হ্যাঁ, স্টাডি করতে ইচ্ছা আছে, ভালো কথা, কিন্তু স্টাডি করতে পারার জন্য কি লাগবে, ইন অর্ডার টু স্টাডি দোজ পার্টিকেল, তোমার ওয়েভলেন্থ, যে ডি ব্রগলি ওয়েভলেন্থটাকে কমাইতে হবে, ছোট করতে হবে। যে দ্য স্মলার দ্য ওয়েভলেন্থ দ্য গ্রেটার ইজ দ্য রেজলিউশন, যে তত ছোট অর তত স্মলার ডিটেইল অর তত ফাইনার ডিটেইল তুমি কি করতে পারবা, তুমি তত ফাইনার ডিটেইল ইনভেস্টিগেট করতে পারবা অর দেখতে পাবা। যে ডি ব্রগলি ওয়েভলেন্থ, বেসিক্যালি আমাদের ফর্মুলাটা কি, ডি ব্রগলি ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বাই মোমেন্টাম। তো তাহলে এইখানের মধ্যে থেকে একটা ব্যাপার দেখা যাচ্ছে কি, যে ওয়েভলেন্থের সাথে মোমেন্টামের কানেকশনটা কি, ইনভার্সলি প্রপোর্শনাল। তো তাহলে ওয়েভলেন্থটাকে কমানোর জন্য আমাদের কি করতে হবে, একটা পার্টিকেলের মোমেন্টাম বাড়াইতে হবে। সো হোয়াট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু ইনক্রিজ দ্য মোমেন্টাম অফ আ পার্টিকেল, বাই ইনক্রিজিং দ্য ভেলোসিটি। তো তাহলে এই যে পার্টিকেলের ভেলোসিটিটা বাড়াইতে হবে, এখান থেকে আমাদের আইডিয়া আসছে যে উই নিড হোয়াট, উই নিড পার্টিকেল অ্যাসেলারেটর। এখন পার্টিকেল অ্যাসেলারেটরের মধ্যে আমরা দুইটা অ্যাসেলারেটর একদম ব্রডলি ডিসকাস করছে। একটা হলো লিনিয়ার অ্যাসেলারেটর, এই যে লিনিয়ার অ্যাসেলারেটর এইটা, এন্ড আরেকটা হলো সাইক্লোট্রন। এই যে সাইক্লোট্রন, এই সাইক্লোট্রন নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। তো তাহলে এইগুলা ছিল আমাদের পার্টিকেল অ্যাসেলারেটরের কাজ। দেন সাইক্লোট্রনের এগুলা ডিটেইল আমরা পড়ছি, যে ফ্রিকোয়েন্সির কম বেশি কখন হয়, রিলেটিভিস্টিক ইফেক্টের ব্যাপার আসলে পরে কি হয়, এইসব জিনিসগুলো আমরা এক্সপ্লেইন করছি। এগুলা চেক পয়েন্ট কোশ্চেন গুলা করা হয় না, চেক পয়েন্ট গুলো আমাদের পড়তে হবে। তাহলে যত চেক পয়েন্ট কোশ্চেন গুলো সলভ করবো তত আমাদের আইডিয়া ক্লিয়ার হবে। দেন আমরা পার্টিকেল ডিটেক্টর দিয়ে নিয়ে কথা বলছিলাম, যে প্রিন্সিপাল অফ ডিটেকশনটা কি, যে পার্টিকেলটার কোন একটা কিছুর চেঞ্জ আনতে হবে। বেসিক্যালি আমরা আয়োনাইজেশন কজ করাইলে ওই জিনিসটাকে ইজিলি ডিটেক্ট করতে পারি। যেরকম আলফা বেটা গামা, এরা কি রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন না,
তারা হলো আয়োনাইজিং রেডিয়েশন, যে তারা অন্যান্য নিউট্রাল পার্টিকেলদেরকে আয়োনাইজ করে। সো তাহলে তাদেরকে আমরা গাইগার মুলার টিউব দিয়ে ডিটেক্ট করতে পারি। এগুলো আমরা রেডিও অ্যাক্টিভিটিতে পড়ছিলাম। এখন অন্য যেসব কতগুলো ডিটেক্টর আমরা পড়ছি, একটা হলো ক্লাউড চেম্বার, একটা হলো বাবল চেম্বার। তো ক্লাউড চেম্বার, বাবল চেম্বার কিভাবে কাজ করে এটা আমরা লাস্ট ক্লাসের এক্সপ্লেনেশনে বলতেছিলাম। এই যে এখানে হলো একটা হাইড্রোজেন বাবল চেম্বার, যে লিকুইড হাইড্রোজেন দেওয়া থাকে which is on the brink of boiling, দেন তুমি যে চার্জড পার্টিকেলটা এটার ভিতর দিয়ে পাস করবা, কি হবে? চার্জড পার্টিকেল পাস করলে হোয়াট হ্যাপেন্স? চার্জড পার্টিকেল অন্যান্য পার্টিকেলদেরকে আয়োনাইজ করবে। তো আয়োনাইজ করলে তার একটা চিহ্ন রেখে যাবে, তার একটা ট্র্যাক রেখে যাবে। তো এই ট্র্যাকটা দেখে তখন আমরা বুঝতে পারবো যে এই দিক দিয়ে একটা পার্টিকেল গেছে। দেন ওই পার্টিকেলের ম্যাস কত ছিল, ভেলোসিটি কত ছিল, এইসব আমরা এই পার্টিকেলের রেডিয়াস দিয়ে, এইসব দিয়ে কতগুলা আমাদের কাজ আছে ওগুলা দিয়ে বুঝতে পারবো যে ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে মুভ করলে কি করবে। ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে মুভ করলে পরে একটা সার্কুলার পাথে ঘুরবে না? একটা সার্কুলার পাথে ঘুরলে পরে ওই সার্কুলার পাথে রেডিয়াস ইকুয়াল টু হোয়াট? দ্য রেডিয়াস ইজ ইকুয়াল টু এমভি বাই বি কিউ। তো তাহলে এইখানে রেডিয়াসটা তো আমরা মাপতে পারবো। এই যে এখানে সে যে রেডিয়াসটা কভার করতেছে, এই রেডিয়াসটা আমরা মাপবো। তো রেডিয়াসটাকে কনসিডারেশনে নিয়ে দেন ম্যাগনেটিক ফিল্ড আমরা নিজেরা দিচ্ছি। তো এগুলা দিয়ে আমরা ম্যাস, ভেলোসিটি এন্ড চার্জ রিলেটেড আইডিয়া করতে পারবো। এগুলো আমাদের কাজ আছে। যে আমরা টিপিক্যাল কয়টা ট্র্যাক নিয়ে ওরকম কথা বলছিলাম। এই যে এখানের মধ্যে দেখো ব্যাপারটা কি হয়েছে, ফিগার ই এর এটা আমি একটু বলি। কোশ্চেন নাম্বার 2টা, এই চেক পয়েন্ট কোশ্চেনটা এটা আমি বলি, তো তাহলে পরে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি কোশ্চেন কেমন টাইপের আসতে পারে। কি জিনিস? দ্য রেড এন্ড ইয়েলো ট্র্যাকস শো দ্য ক্রিয়েশন অফ এন ইলেকট্রন এন্ড পজিট্রন। তো তাহলে একটা ইলেকট্রন আর একটা পজিট্রন। পজিট্রন হলো ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল। ওগুলা নিয়ে, যে ফান্ডামেন্টাল পার্টিকেল গুলা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। ওখানে আমাদের পার্টিকেল, অ্যান্টি পার্টিকেল আর ম্যাটার, অ্যান্টি ম্যাটার যেটাই বলো ওগুলা আসবে। দেন আবার আরো কয়টা জিনিস, যে পার্টিকেল ক্রিয়েশন, পার্টিকেল অ্যানাইহিলেশন, এইসব প্রত্যেকটা টার্মে আমরা সবকিছুই দেখবো, সমস্যা নাই। তো এখন সি অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং। এখানে দেখো বেসিক্যালি দিস ইজ দ্য চেম্বার। ওকে, এইটা হলো চেম্বার। এখন এই চেম্বারে কি হইলো, এখান দিয়ে পার্টিকেল ঢুকছে, বুঝছো? এই দিক দিয়ে পার্টিকেল ঢুকছে, দেন এই পর্যন্ত আসছে। এইখানে এসে দেন এটা কি হয়েছে, একটা ইলেকট্রন আর একটা পজিট্রনে ডিভাইড হয়ে গেছে। কিন্তু এই যে পার্টিকেলটা এন্টার করছে, পার্টিকেলটা এন্টার যে করছে এটা আমরা দেখতে পাইলাম না কেন? এখানে কোনো ট্র্যাক নাই কেন? এটা লাস্ট দিন আমি ফারিয়াকে জিজ্ঞাসা করছিলাম এন্ড ওকে অ্যানসারটা বলে দিছিলাম, যে লাইভ ক্লাসে সবারই শোনার কথা, যে ওয়াই উই ডোন্ট গেট এনি ট্র্যাক। যে শুরুর দিকে আমরা এখানে এই যে এই জায়গাটায় আমরা কোনো ট্র্যাক পাইলাম না কেন? বিকজ ইনিশিয়ালি একটা নিউট্রাল পার্টিকেল এই দিক দিয়ে এন্টার করছে, বুঝছো? নিউট্রাল একটা পার্টিকেল এদিক দিয়ে এন্টার করছে। তো নিউট্রাল পার্টিকেল কি কোন আয়োনাইজেশন কজ করাবে ফারহান? না রে। তো তাহলে নিউট্রাল পার্টিকেল যদি কোন আয়োনাইজেশন কজ না করে, তো তাহলে তার জন্য কোনো ট্র্যাকও পাবো না। দেন ওই নিউট্রাল পার্টিকেলটা এখানে এসে কি করছে, সে স্প্লিট করছে, যে সে একটা ইলেকট্রন আর একটা পজিট্রন ক্রিয়েট করছে। সো তাহলে ইলেকট্রন কোনটা, পজিট্রন কোনটা, এটা আমরা বের করব। এখন দেখো ব্যাপারটা, এখানে একটা মজার ব্যাপার। ম্যাগনেটিক ফিল্ডটা কি দিয়ে শো করা, দেখো তো, ক্রস। ক্রস মানে কি? ক্রস মানে হলো ইনটু দা স্ক্রিন, তাই না? ক্রস মানে হলো ইনটু, আর ডট মানে হলো আউট অফ দা স্ক্রিন। তো তাহলে ক্রস মানে হলো ইনটু। আমরা কোন ফিগার দেখবো, রাইটেরটা নাকি লেফটেরটা? এই যে এটা কোশ্চেন 2 এর, এই যে এটা, আচ্ছা এটা দেখব। আচ্ছা, তো এখন এখানের জন্য আমরা খেয়াল করি ব্যাপারটা, যে দেখো তোমার পার্টিকেলটা এই দিক দিয়ে মুভ করে চলে যাওয়ার কথা। এখন এইখানে পার্টিকেলটা কি পাচ্ছে, একটা আপওয়ার্ড ফোর্স পাচ্ছে, এর জন্যই তো সে উপরে যেতেছে নাকি? রেড পার্টিকেলটা, যে রেড কালার যে ট্র্যাকটা আমরা দেখতেছি, এখানে ফোর্সের ডিরেকশনটা কোথায় ফারহান বলো তো?
ফোর্সের ডিরেকশন হলো এইদিকে নাকি? জি ভাই। আচ্ছা, তো তাহলে রেড কালার ট্র্যাকের জন্য ফোর্স হলো উপরে। আচ্ছা, আমি এটা রেড কালার ট্র্যাকের জন্য রেড কালার দিয়ে লিখি। তো তাহলে এখানের জন্য রেড কালার ট্র্যাকের জন্য ফোর্স হলো উপরে, আর ইয়েলো কালার ট্র্যাকের জন্য ফোর্স হলো নিচে। আচ্ছা, ইয়েলোটা অ্যাকচুয়ালি ভালো দেখা যায় না, তাহলে আমি একটু ডিফারেন্ট একটা কালার ইউজ করি। আচ্ছা, এখন we will use what? We will use Fleming's left hand rule. Fleming's left hand রুলটা কিভাবে অ্যাপ্লাই করব খেয়াল করো। Fleming's left hand রুলের মতো এরকম হাতটাকে অ্যালাইনমেন্টে নিয়ে আসবো। ওকে, হাতটাকে অ্যালাইনমেন্টে নিয়ে আসার পর দেন কাজটা কি হবে? দেন ফার্স্ট সেকেন্ড ফিঙ্গার, দ্যাট ইজ কারেন্টের ডিরেকশনটা কোন দিকে যাবে এইটাই তো আমাদের বের করা লাগবে। ওকে, কারেন্টের ডিরেকশনটা কোনটা ওইটাই আমাদের বের করতে হবে। তো তাহলে একটা ব্যাপার ফার্স্টে জিজ্ঞাসা করে নেই, এটা কে বলবা? এটা রায়হান বলো, যে একটা ইলেকট্রন যেদিকে যাবে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে? ইলেকট্রন ইজ গোয়িং ফ্রম লেফট টু রাইট, সো কারেন্ট কোন দিকে যাবে? অপোজিট ডিরেকশনে, এক্সেলেন্ট, রাইট টু লেফট। ভেরি গুড, এইটাই শুনতে চাইছি। ঠিক আছে, তো তাহলে একটা নেগেটিভ চার্জ যেই দিকে মুভ করে তার উল্টা ডিরেকশনে হয় কারেন্টের ডিরেকশন, তাই না? একটা নেগেটিভ চার্জ যেদিকে মুভ করে তার উল্টা ডিরেকশনে হয় কারেন্টের ডিরেকশন। আচ্ছা, তো তাহলে ব্যাপারটা খেয়াল করো, আমাদের পার্টিকেলটা কোথা থেকে কোথায় যাইতেছে বলো তো ফারহান? ইয়েলো পার্টিকেল, রেড পার্টিকেল। ওকে, ইয়েলো পার্টিকেল আর অপোজিট ডিরেকশনে যাচ্ছে। অপোজিটে যাচ্ছে, ওটা পরে ফোর্স অপোজিটে পাচ্ছে এর জন্য অপোজিটে গেছে, কিন্তু ইনিশিয়ালি মেইন যে পার্টিকেলটা ছিল সে কোন দিকে যাইতেছিল? সে রাইট থেকে লেফটে আসতেছিল না? জি ভাই। তো তাহলে তুমি ফার্স্টে কিসের জন্য বের করবা? ম্যাগনেটিক ফিল্ড। তুমি এরকম ধরো যে ম্যাগনেটিক ফিল্ড হলো ইনটু দা বোর্ড, ঠিক আছে, ইনটু দা স্ক্রিন, আর ফোর্স হলো উপরে। তো ম্যাগনেটিক ফিল্ড হলো ইনটু দা স্ক্রিন এন্ড ফোর্স হলো উপরে। তো তাহলে তোমার সেকেন্ড ফিঙ্গার কোন দিকে পয়েন্ট করে বলো তো? রাইট দিকে, রাইট সাইডে, রাইটের দিকে। তো তাহলে পার্টিকেল মুভ করতেছে রাইট থেকে লেফটে। হ্যাঁ, কোন পার্টিকেলের কথা বলতেছি? রেড পার্টিকেলেরটা। রেড পার্টিকেলটা কোথায় যাচ্ছে? রাইট থেকে লেফটে যাচ্ছিল, তো তখন সে আপওয়ার্ড একটা ফোর্স ফিল করতেছে। তো তাহলে রেড কালার পার্টিকেলটা ইট ওয়াজ গোয়িং ফ্রম রাইট টু লেফট, এন্ড এখন কি আসছে? ম্যাগনেটিক ফিল্ড হলো ইনটু দা স্ক্রিন এন্ড ফোর্স হলো আপওয়ার্ড। সো তাহলে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে আসছে বলছো? রাইটে আসছে না? রাইট সাইডে। জি ভাই। তো তাহলে রেড কালার পার্টিকেলটা যেই দিকে মুভ করতেছে কারেন্টের ডিরেকশনটা কি তার অপোজিট ডিরেকশন হইলো না? জি ভাই। তো রেড কালার পার্টিকেলটা মুভ করতেছে রাইট থেকে লেফটে, আর কারেন্টের ডিরেকশনটা আমাদের আসলো লেফট থেকে রাইটে। তো তার মানে রেড কালার পার্টিকেলটা কি পজিটিভলি চার্জ পার্টিকেল নাকি নেগেটিভলি চার্জ পার্টিকেল? নেগেটিভলি ভাই। নেগেটিভলি চার্জ পার্টিকেল। তো তার মানে এই যে আমাদের রেড কালার যে ট্র্যাকটা পাইছে, রেড কালার ট্র্যাকটা কার? ইলেকট্রনের নাকি পজিট্রনের? ইলেকট্রন। এক্সিলেন্ট। সো তাহলে এটা হবে আমাদের ইলেকট্রন। সো এই ব্যাপারটাই আমরা দেখি যে 2 এর অ্যানসারটা তারা অ্যানসারে কি বলছে। কোথায় এটা? এই যে ইলেকট্রনটা কোনটা? রেড কালারের যে ট্র্যাকটা পাইছে এটা হলো ইলেকট্রনটা। বুঝতে পারছো? রায়হান বুঝতে পারছো এগুলা? আচ্ছা, তো তাহলে এরকম টাইপের আমাদের কোশ্চেন পেপারে অনেকগুলো এমন কোশ্চেন ফেস করব, এগুলো আমাদের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপারে ঠিক হয়ে যাবে, এগুলো কোনো সমস্যা হবে না। ওকে, সো আমাদের কিন্তু অনেকগুলা ব্যাপার মাথায় রাখা লাগতেছে, এর জন্য আমাদের ফিল্ডের মধ্যে এতটুকু টাইম, এত বেশি টাইম আমরা স্পেন্ড করছি যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা ঠিকমতো বুঝা, দেন ইলেকট্রিক ফিল্ডের ব্যাপার, ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপার, এই সবগুলা জিনিসই আমাদের ইনকর্পোরেট করে কিসের মধ্যে আসতেছে?
পার্টিকেল ফিজিক্সের মধ্যে আসতেছে। এই যে আমরা পার্টিকেল অ্যাক্সেলারেটর নিয়ে যে পড়লাম, লিনিয়ার যে পড়ছি, লিনিয়ার অ্যাক্সেলারেটর, ওইটা কি? ওখানের মধ্যে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ব্যাপার নিয়ে চিন্তা করতে হয়েছে না, যে ইলেকট্রিক ফোর্সের জন্য যে একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে, দেন ওইদিকে অ্যাক্সেলারেট করবে, দেন আবার একটা সার্টেন টাইম পর পোলারিটি চেঞ্জ হবে, দেন আবার অ্যাক্সেলারেশন হবে। এরপরে সাইক্লোট্রনের মধ্যে আবার কি দেখছি, যে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে থাকলে পরে একটা সার্কুলার পাথে মুভ করবে। তো তাহলে সবকিছুর মধ্যেই কি আমাদের ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ডের একটা কাজ চলে আসছে, বুঝতে পারছো? তো তাহলে এগুলা ব্যাপার আমাদের, এর জন্য ফিল্ডের কনসেপ্ট গুলা, ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, এই দুইটার কনসেপ্ট আমাদের অনেক ভালো মতো ক্লিয়ার রাখা লাগবে। ওকে, তো এই একটা এক্সাম্পল কোয়েশ্চেন আমি করাইলাম চেক পয়েন্ট কোয়েশ্চেনের, তাহলে যেন তোমাদের আইডিয়া হয় যে অ্যাকচুয়ালি কেমন টাইপের কোয়েশ্চেন তোমরা ফেস করবে। এই ট্র্যাক যে দেখা যায়, তো এই ট্র্যাক রিলেটেড কেমন টাইপের কোয়েশ্চেন ফেস করতে পারে এগুলা দেখাইলাম। এগুলা তোমরা ইয়েতেও পাবা, কি বলে, এই যে এক্সাম প্র্যাকটিসের এখানের মধ্যে, এই যে এক্সাম প্র্যাকটিসের এখানের মধ্যে ট্র্যাক রিলেটেড অনেকগুলা কোয়েশ্চেন পাবে, যে সাইক্লোট্রনের ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে, এসব নিয়ে কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে। তেমন অনেকগুলা জিনিস আছে যেগুলা নিয়ে আমরা চেক পয়েন্ট কোয়েশ্চেন এন্ড এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেন এগুলা সলভ করলে পরে তখন আরো ভালো মতো ক্লিয়ার হবে। ওকে, এখন এই যে এখানের মধ্যে একটা কথা বলতেছে, লার্জ হ্যাড্রন কলাইডার। হ্যাড্রন জিনিসটার মানে কি, হ্যাড্রন কাকে বলে, এইগুলা জিনিস আমরা এর জন্য ফার্স্টে পার্টিকেলের, এই ফান্ডামেন্টাল পার্টিকেলের ওই টাইপ গুলা প্রথমে দেখে আসবো। যে পিডিএফটা তোমাদেরকে দিছি না, যে লেকচারের একটা পিডিএফ, যে হাতে লেখা, যে ইসাকে চিনো না, ইসার হাতে লেখা ওইটা আর কি। তো এটা আমার ফার্স্ট ব্যাচের লেকচার দেওয়া, ওখানের মধ্যে ওর খাতা থেকে ফটোকপি করা ছিল, দেন ওইটা থেকে পিডিএফ বানায় তোমাদেরকে দিছি, বুঝতে পারছো? তো এখন লার্জ হ্যাড্রন কলাইডারের এই এক্সপেরিমেন্টের ব্যাপারগুলো এটা আমরা আরো ভালো মতো বুঝতে পারবো যখন নাকি এই যে এই পার্টিকেল জু, যে পার্টিকেল কয় টাইপের, ফান্ডামেন্টাল পার্টিকেল কয় টাইপের, যে কোয়ার্ক, অ্যান্টি কোয়ার্ক, লেপটন, অ্যান্টি লেপটন, এই যে পার্টিকেল ক্রিয়েশন, পার্টিকেল অ্যানাইহিলেশন, এই সব ব্যাপারগুলো আমরা সবগুলা জিনিস ক্লিয়ার করার পরে দেন আমাদের হ্যাড্রন কলাইডারের মধ্যে আবার আসবো। ওকে, তো এখন ফার্স্ট আমরা পিডিএফটার মধ্যে যাই। আচ্ছা, আচ্ছা, ফার্স্টে এই যে আমাদের কয়টা স্পেসিফিক, কয়টা ডেফিনেশন আর স্পেসিফিক কয়টা টার্মিনোলজি যেগুলো আমরা ফেস করব, এই জিনিসগুলো আমরা প্রথমে জেনে নিব। ঠিক আছে, যে ফান্ডামেন্টাল পার্টিকেল রিলেটেড এরকম আমাদের কয়টা টার্মিনোলজি জানতে হবে। ফার্স্ট এর ব্যাপারটা কি, রেস্ট ম্যাস, হোয়াট ডাজ দ্যাট মিন? ফারহান, মনে আছে আমরা যে সাইক্লোট্রন নিয়ে যখন নাকি কথা বলতেছিলাম, দেন একটা কথা বলছিলাম কি, রিলেটিভিস্টিক ইফেক্ট। রিলেটিভিস্টিক ইফেক্টের ব্যাপারটা কি ছিল মনে আছে? না ভাই, কোনটা? রিলেটিভিস্টিক ইফেক্টটা কি ছিল, যে when particles move close to the speed of light তখন কি হয়? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাস বেড়ে যায় না? ম্যাচ বেড়ে যাবে। হ্যাঁ ভাই, হ্যাঁ, ম্যাচ বেড়ে যাবে। তো ওইরকম ব্যাপারটা। তো তাহলে এখানের মধ্যে থিওরি অফ রিলেটিভিটি আমাদেরকে যেই ব্যাপারটা বলে, থিওরি অফ রিলেটিভিটি আমাদেরকে কি বলে, ইট স্টেটস দ্যাট পার্টিকেল যখনই মুভ করা শুরু করে তখনই তার ম্যাস বাড়ে, বুঝছো? whenever a particle is moving it has a mass greater than its rest mass. তো রেস্ট ম্যাস মানে কি, আর মুভ করলে আমাদের ম্যাস কেন বাড়ে, কেন বাড়ে ওইটা অ্যাকচুয়ালি রিলেটিভিটির ব্যাপার, ওইটা আমাদের সিলেবাসে পুরোপুরি ডিটেইলে দেওয়া নাই। জাস্ট তোমার জানতে হবে যে কি, whenever a particle moves its mass increases, আর ম্যাসের ইনক্রিজের ইফেক্টটা সবচেয়ে বড় ভাবে কখন দেখা যায়, যখন নাকি পার্টিকেলটা ক্লোজ টু দ্য স্পিড অফ লাইটে মুভ করতেছে। বুঝতে পারলা কি বললাম ফারহান? জি ভাই, বাড়ে কেন? বাড়ে কেন, এটা আমাদের রিলেটিভিটির ওগুলা কয়টা এক্সপ্লেনেশন আছে, যে এনার্জির ব্যাপার,
বুঝছো? এই এনার্জি গুলা নিয়ে আমরা এখানের মধ্যে দেখবো, দেখি এখানের মধ্যে কি কি বলা আছে। ওকে, ওই যে ভাই এমসি স্কয়ার ওইসব। হ্যাঁ এখানের মধ্যে ওইটা না, এখানের মধ্যে আমাদের ম্যাস বাড়ার। ওয়ালাইকুম আসসালাম নাজমুল সাকিব আরজু। ভাইয়া আচ্ছা ই ইকুয়ালস টু এমসি স্কয়ারটা কখন ইউজ করি আমরা? এটা কিসের এনার্জি বোঝায়? কিসের এনার্জির বিষয়? এই যে যখন নাকি আমরা ল অফ কনজারভেশন অফ এনার্জি পড়ে আসছি না, ওইটা অ্যাকচুয়ালি পুরোপুরি ঠিক না, বুঝছো? আমরা বলি না যে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড, ইট ক্যান বি অনলি কনভার্টেড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। এখানের মধ্যে অ্যাকচুয়ালি ছোট একটা গ্যাপ আছে, ওই গ্যাপটা আমরা এখন ক্লিয়ার করে ফেলবো। এটা অ্যাকচুয়ালি শুধু এনার্জি না, এটা আমাদেরকে বলতে হবে ম্যাস এনার্জি কনজারভেশন ল। mass and energy together remains conserved। হ্যাঁ, এই ব্যাপারটা কেমন কি এগুলো আমরা এক্সপ্লেন করতেছি এখনই। আচ্ছা, ফেসবুকে রুফায়দা একটা কোয়েশ্চেন করছো যে বাবল চেম্বার এন্ড ক্লাউড চেম্বারের ডিফারেন্স কি? রুফায়দা, বাবল চেম্বারের মধ্যে আমরা কি ইউজ করি? লিকুইড হাইড্রোজেন ইউজ করি, বুঝছো? অ্যাজ আ ডিটেক্টর, যে লিকুইড হাইড্রোজেনটা বয়লিং পয়েন্টের একদম কাছাকাছি থাকে, দেন তখন ওইটার ভিতর দিয়ে কোনো একটা পার্টিকেল, চার্জ পার্টিকেল মুভ করলে ওটা বয়েল করা শুরু করে। সো ওখানের মধ্যে আমাদের বাবল চেম্বারের কাজ, যে ওই বয়েল করলে পরে ওখানে আমরা একটা ট্র্যাক দেখতে পাই, তখন আমরা বুঝতে পারি যে ওই পাথ দিয়ে একটা পার্টিকেল গেছে। আর ক্লাউড চেম্বারের মধ্যে কি করি? ক্লাউড চেম্বারের মধ্যে আমরা এথানল ইউজ করি, বুঝছো? এথানল থাকে, এথানল ওখানের মধ্যে কনডেনসেশন হয়ে ক্লাউডি একটা ট্র্যাক ক্রিয়েট করে, তো এর জন্য ওটার নাম আমরা দিছি ক্লাউড চেম্বার। বুঝতে পারছো রুফায়দা? আচ্ছা, সো তাহলে যেই ব্যাপারটা রায়হান জিজ্ঞাসা করছিল যে এনার্জির ব্যাপারটা কি, ওগুলো আমরা বলতেছি এখানের মধ্যে দেখো। সো ফার্স্টের যে কথাটা, প্রথমেরই আমাদের আর্গুমেন্টটা কি? আওয়ার ফার্স্ট আর্গুমেন্ট ইজ দ্যাট whenever a particle moves, তার কি হবে? whenever a particle moves, তার ম্যাস বেড়ে যায়। তো তার মানে পার্টিকেল যখন নাকি রেস্টে থাকবে, ওইটা হবে তার ট্রু ম্যাস, যে অ্যাকচুয়াল ম্যাস, তাই না ফারহান? আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি বলতেছে, লেটস সি। The masses of subatomic particles are always described as their rest mass, i.e. their mass when they are at rest। যে যখন নাকি একটা পার্টিকেল মুভ করতেছে না, তখন তার যে ম্যাসের ভ্যালুটা আমরা পাবো, ওই ম্যাসটাকে আমরা কি বলবো? তার রেস্ট ম্যাস বলবো। কেন এটা, এই যে এই ব্যাপারটা আমাদের কেন দেখা লাগতেছে, কেন ইম্পর্টেন্ট? This is because Einstein's special theory of relativity says that, কি বলে, the mass of anything increases when it is moving, and since these particles move very fast, this increase can be substantial। so তাহলে তখন অনেক সিগনিফিক্যান্ট একটা ইনক্রিজ করবে, সো তখন এটা কনসিডারেশনে না নিলে পরে সমস্যা। আমরা রেগুলার হিউম্যান, আমরা তো এত বেশি স্পিডে কোনো মুভ করতে পারি না, সো তাহলে আমাদের ম্যাসের চেঞ্জ এত বড় ভাবে আমরা বুঝতে পারবো না। কিন্তু আমরা যেসব পার্টিকেল নিয়ে কথাবার্তা বলতেছি, এরা তো সাব অ্যাটমিক পার্টিকেল, যে অ্যাটমের থেকেও ছোট সাইজের পার্টিকেল ওরা। তো তাহলে তাদের মুভমেন্টের ব্যাপার, তারা যখন নাকি মুভ করবে, তারা কি করবে? অনেক হাই ভেলোসিটিতে মুভ করবে। তো ওই হাই ভেলোসিটিতে মুভ করলে কি হবে? ওই হাই ভেলোসিটিতে মুভ করলে পরে the increase in mass will be not negligible, যে এত বেশি ম্যাসের ইনক্রিজ হবে যে ওইটাকে আর নেগলেক্ট করা পসিবল হবে না। তো তাহলে তখন আমাদের কি করা লাগবে? তখন আমাদের দুইটা ম্যাসকে, যে অ্যাকচুয়াল ম্যাস আর মুভিং অবস্থায় থাকতে সময় ম্যাস, এই দুইটাকে আমাদের আলাদাভাবে চিন্তা করতে হবে। বুঝতে পারছো? তো এখন এখানের মধ্যে কাজটা কি রায়হান, তুমি যেটা জিজ্ঞাসা করতেছিলে ওগুলো আমরা আসবো, যে এখানের মধ্যে আমাদের রেস্ট ম্যাস আর ওই মুভিং ম্যাস আর ওখানের মধ্যে কাজটা কি। এখন রায়হান, তোমাদের তো লাক ভালো ছিল, তোমরা তো ও লেভেলসে ফিশন এন্ড ফিউশন রিঅ্যাকশনের অ্যাকচুয়াল লজিক গুলা সব কিছু শিখে আসছিলা, তাই না? ফিশন এন্ড ফিউশন রিঅ্যাকশনে কেন এনার্জি রিলিজ হয় বলতে পারবা?
হ্যাঁ, কোশ্চেনটা আমি শুনিনি। কোশ্চেনটা করছে যে ফিশন রিঅ্যাকশন বা ফিউশন রিঅ্যাকশন যেটাই বলো, এই রিঅ্যাকশন হইলে কি হয়, এনার্জি রিলিজ করে না? তো এনার্জি কেন রিলিজ করে এইটা জিজ্ঞাসা করছে। ম্যাস এনার্জিতে কনভার্ট হয়ে যায়। ম্যাস এনার্জিতে কনভার্ট হয়ে যায়, তো তাহলে কি এখানে আমাদের এনার্জিটা কি কনজার্ভ থাকলো বলো তো রায়হান? আমরা তো এনার্জি প্রথমে কি, এনার্জি প্রথমে পার্টিকেলদের কম ছিল, দেন পার্টিকেলদের এনার্জি বেড়ে গেছে। তো তাহলে কি ল অফ কনজারভেশন অফ এনার্জিটা কি, ল অফ কনজারভেশন অফ এনার্জিটা এখানের মধ্যে ফুলফিল হইলো? না, হয় নাই। তো তাহলে এইটার এক্সপ্লেনেশন কিভাবে দেওয়া যায়, যে আমরা তো হাওয়া থেকে ম্যাস, কি বলে, হাওয়া থেকে তো কোনো এনার্জি প্রডিউস করতে পারবো না। তো তাহলে হাউ ইজ দিস এনার্জি বিং প্রডিউসড? দিস এনার্জি ইজ অ্যাকচুয়ালি কামিং ফ্রম দ্য ম্যাস, তাই না? যে তুমি যে কথাটা বলছো এটা অ্যাবসলিউটলি কারেক্ট। এটাই আমরা এই যে স্টুডেন্ট বুকের এখানের মধ্যে থেকে যদি দেখাই, ও লেভেলস এর ওদের রেডিও অ্যাক্টিভিটি শেষ করছে, ওদের অ্যাস্ট্রোফিজিক্স শুরু করবে, এর জন্য এটা লেবেল করা ছিল। এই যে in either process, কোন দুইটা প্রসেস, ফিশন এন্ড ফিউশন, কি হয়, the starting mass of, কি বলে, the mass of the starting atoms is greater than the mass of the products. সো তাহলে এই mass of product আমরা কম পাচ্ছি, যে রিঅ্যাক্ট্যান্টের mass বেশি, প্রোডাক্টের mass কম। তো তাহলে বাকি mass আমাদের কোথায় গেল? the rest of the mass has been converted to energy. এই যে this missing mass has been converted into energy. সো তাহলে এই ব্যাপারটা, তো এখন এইখানের মধ্যেও তাহলে আমাদের মাথায় রাখা লাগবে সামথিং, যে কি জিনিস রায়হান, ম্যাস থেকে এনার্জিতে কনভার্ট করা পসিবল। সো তাহলে whenever the particle reaches close to the speed of light, হ্যাঁ, ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট যখন নাকি রিচ করে, আইনস্টাইনের যে পস্টুলেশন, কি জিনিস, যে লাইটের স্পিডের থেকে বেশি স্পিড আসলে অ্যাটেইন করা পসিবল না, এই জিনিসটাই সবচেয়ে পাওয়ারফুল পার্টিকেল অ্যাসেলারেটর দিয়ে টেস্ট করার পরেও কি করতে পারে নাই সায়েন্টিস্টরা? কি দেখছে, সায়েন্টিস্টরা দেখছে যে সবচেয়ে পাওয়ারফুল পার্টিকেল অ্যাসেলারেটর দিয়ে অ্যাসেলারেট করাইলে পরেও তোমার পার্টিকেলের ভেলোসিটি কখনো লাইটের স্পিডকে এক্সিড করতে পারে না। বুঝছো? যে যত বড় পার্টিকেল অ্যাসেলারেটরে তুমি ইউজ করো না কেন, the velocity is never ever greater than the speed of light. সো তাহলে আমরা যে এনার্জিটা দিচ্ছি, হ্যাঁ, পার্টিকেল অ্যাসেলারেটর কি চার্জড পার্টিকেলদেরকে অ্যাসেলারেট করাবে না, বা চার্জড পার্টিকেলদেরকে একটা কাইনেটিক এনার্জি দিবে না? যে ইলেকট্রিক্যাল এনার্জি of the particle accelerator is converted to kinetic energy of the particles, তাই না রায়হান? পার্টিকেল অ্যাসেলারেটর প্রিন্সিপালটা কি? ইলেকট্রিক্যাল এনার্জি অফ দ্য পার্টিকেল অ্যাসেলারেটর ইজ কনভার্টেড টু কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল। এখন নরমালি কম ভেলোসিটির জন্য কাইনেটিক এনার্জিটা কিভাবে বাড়ে? কম ভেলোসিটির জন্য কাইনেটিক এনার্জিটা বাড়ে বিকজ অফ ইনক্রিজ ইন ভেলোসিটি। কিন্তু ফর ভেলোসিটি ইজ ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট, যে স্পিড অফ লাইটের কাছাকাছি চলে আসলে তখন কি করা শুরু করে? তখন দ্য ভেলোসিটি স্টপস ইনক্রিজিং। যে ভেলোসিটি যখন লাইটের স্পিডের কাছাকাছি চলে আসে তখন ভেলোসিটিটা খুবই আস্তে আস্তে বাড়ে, আর বাড়েই না, আর ওইদিকে ম্যাসটা কি করা শুরু করে, ইনক্রিজ করা শুরু করে। সো তাহলে পার্টিকেল অ্যাসেলারেটর যে এনার্জিটা দেয়, ওই এনার্জিটা কিসে কনভার্ট হয়? ওই এনার্জিটা কাইনেটিক এনার্জি বাড়াইতেছে, কিন্তু কাইনেটিক এনার্জি তো দুইটা ওয়েতে বাড়তে পারে। কোন দুইটা ওয়ে? ইদার ম্যাস বাড়লে কাইনেটিক এনার্জি বাড়বে, অর ভেলোসিটি বাড়লে কাইনেটিক এনার্জি বাড়বে। বুঝতে পারতেছো কি বলতেছে রায়হান? জি ভাই, বুঝছে। আচ্ছা, সো তাহলে এই যে আমাদের কি হইতেছে, বললাম যে পার্টিকেল অ্যাসেলারেটর যে এনার্জিটা দেয়, ওই এনার্জিটা তো পার্টিকেলের কাইনেটিক এনার্জি বাড়ানোর কাজে আসবে। দ্যাটস ভেরি গুড, কাইনেটিক এনার্জি বাড়ে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কাইনেটিক এনার্জি ইনক্রিজেস, ইট ইজ বাউন্ড টু ইনক্রিজ, অর এলস আমাদের সব থিওরি ওলটপালট হয়ে যাবে। সো তাহলে
পার্টিকেল অ্যাক্সেলারেটর ইলেকট্রিক্যাল এনার্জি দেয়, ওই ইলেকট্রিক্যাল এনার্জিটা পার্টিকেলের মধ্যে কাইনেটিক এনার্জির থ্রুতে ইনক্রিজ করে, আর কাইনেটিক এনার্জির ফর্মে বাড়ে, বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এতক্ষণ বাড়তেছিল বিকজ অফ ইনক্রিজ ইন ভেলোসিটি, দেন ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট রিচ করে ফেললে তখন আর ভেলোসিটি বাড়ে না, তখন কে বাড়া শুরু করে, ম্যাস বাড়া শুরু করে। তো এই যে এই ম্যাস বাড়া শুরু করে, এই ব্যাপারটা সাবস্টেনশিয়াল হয় কখন, রিলেটিভিস্টিক ইফেক্ট, হুইচ ইজ when particles move close to the speed of light, তখন। সো ওই জন্য আমাদের রেস্ট ম্যাস, যে পার্টিকেল যখন রেস্টে আছে তখন তার যে ম্যাস, আর পার্টিকেল যখন নাকি মুভমেন্টে আছে তখন তার যে ম্যাস, দুইটা তো সেম না। তো এর জন্য দুইটাকে আমরা আলাদাভাবে সিগনিফাই করার জন্য রেস্ট ম্যাস কে কি করি, আলাদাভাবে চিন্তা করি। যে কথা কেটে কেটে আসতেছে, কথা তো এখন কেটে কেটে আসলে পরে তো সমস্যা। আচ্ছা দাঁড়া, একটা কাজ করি, তোমরা এখন এই মিটিং এর এমনিতেও 7 মিনিটস এর মতো এরকম বাকি আছে, তোমরা নেক্সট মিটিংটায় জয়েন করো, ওখানে দেখে আমাদের স্পিডটা ঠিক হয় নাকি। ওকে, সো এখন নেক্সট মিটিংটায় জয়েন করে ফেলো, ওখানের মধ্যে আমরা দেখি। আচ্ছা, সো এখন হোপফুলি স্পিড আমাদের স্টেবল থাকবে। এখন আসলে কি যে করব, মেজাজটা একটু খারাপ হয়, স্পিড এখানের মধ্যে যখন তখন এই দিক দিয়ে সমস্যা করা শুরু করে দেয়। আচ্ছা, সো তাহলে কি বলতেছিলাম, যে একটা পার্টিকেল যদি মুভমেন্টে থাকে, সামথিং উইয়ার্ড হ্যাপেন্স, হোয়াট হ্যাপেন্স, পার্টিকেলের ম্যাস চেঞ্জ হয়ে যায়। সো পার্টিকেল রেস্টে থাকতে সময় যে ম্যাসটা হয়, দ্যাট ইজ দ্য ট্রু ম্যাস অফ দ্য পার্টিকেল। আচ্ছা, তো এটা হলো পার্টিকেলের ট্রু ম্যাস বা অ্যাকচুয়াল ম্যাস। আর মুভমেন্টে থাকলে পরে তখন পার্টিকেলের কি হবে, ম্যাসটা বেড়ে যাবে। যত লাইটের স্পিডের কাছে যাবে তত বেশি ম্যাস বাড়বে, যত লাইটের স্পিডের কম থাকবে তত কম ম্যাস বাড়বে। কিন্তু মুভমেন্টে গেলেই কি করা শুরু করে, ম্যাস ইনক্রিজ করা শুরু করে। এখন একটা ব্যাপার বুঝলাম যে আচ্ছা রেস্ট ম্যাস তাহলে কাকে বলবো, রেস্ট ম্যাস ইজ দ্য ম্যাস when the particle is at rest. ওকে, যে পার্টিকেল যখন নাকি মুভমেন্টে থাকবে না তখন তার যে ম্যাস, ওই ম্যাসটাকে আমরা রেস্ট ম্যাস বলবো। অলরাইট, আচ্ছা, তো তাহলে পার্টিকেল যখন নাকি রেস্টে আছে তখন তার যে ম্যাস, ওইটাকে আমরা রেস্ট ম্যাস বলবো। দ্যাটস ভেরি গুড। এখন ব্যাপারটা দেখো, আমরা কি বললাম ফারহান, যে এনার্জি থেকে ম্যাসে কনভার্ট করা পসিবল, ম্যাস থেকে এনার্জি কনভার্ট করা পসিবল, তাই না? জি ভাই। তো তাহলে রেস্ট ম্যাস অফ দা পার্টিকেল যতটুকু আছে, এই রেস্ট ম্যাসটাকে পুরাটাকে যদি এনার্জিতে কনভার্ট করি, ওই এনার্জিটাকে আমরা কি বলবো? এনার্জি তো বলবো ভাই, বুঝলাম না। এনার্জি বলবো, কিন্তু ওই এনার্জিটাকে আমরা এরকম একটা স্পেশাল নাম দেই, রেস্ট এনার্জি। রেস্ট এনার্জি মানে ও কি, আচ্ছা, হ্যাঁ ভাই। যে রেস্ট ম্যাস সমান ম্যাস কে যদি আমরা এনার্জিতে কনভার্ট করি, যে এনার্জিটা পাবো দ্যাট উইল বি দা রেস্ট এনার্জি। যে কি জিনিস, দা রেস্ট এনার্জি রেস্ট এনার্জিটা কি, the rest energy is linked to the rest mass via the equation E is equal to mc square। যে একটা পার্টিকেলের ম্যাস আছে মনে করো m, এখন এই m সমান ম্যাস কে যদি আমি কি করে ফেলি, পুরা পার্টিকেলটাকে যদি আমরা ম্যাস, পুরা পার্টিকেলের ম্যাসটাকে যদি আমরা কি করে ফেলি, এনার্জিতে কনভার্ট করে ফেলি, দেন তাহলে the whole mass of the object will be converted to pure what, এনার্জি। তো তাহলে কতটুকু এনার্জি পাবো, যে একটা পার্টিকেলের ম্যাস আছে m, তো এখন এই পার্টিকেলটাকে, যে এই পার্টিকেলের ম্যাসটাকে পুরাটাকে যদি কি করতে পারি, এনার্জিতে কনভার্ট করতে পারি, তো তাহলে আমি কত এনার্জি পাবো, ওই এনার্জিটাকে আমি কি বলবো, ওই এনার্জিটাকে আমি বলবো রেস্ট এনার্জি। রেস্ট এনার্জি। জি ভাই। তো তাহলে where E is the energy, m is the mass of the particle and c is the speed of light. So rest energies can be converted to masses by dividing by
সি স্কয়ার, যে ম্যাস কে সাবজেক্ট করলে কি হবে, ম্যাস ইজ ইকুয়াল টু এনার্জি ডিভাইডেড বাই সি স্কয়ার, তাই না? জি ভাই। তো তাহলে ব্যাপারটা আমরা যদি এইভাবে খেয়াল করি, আমরা নোটপ্যাডের মধ্যে যদি লিখি, মনে করো আমরা এমন একটা কথা বললাম, সাপোজ একটা ইলেকট্রন, হ্যাঁ, একটা ইলেকট্রন তার ম্যাস কত, 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। এইটা ইলেকট্রনের ম্যাস কখন, এই যে ইলেকট্রনের ম্যাসটা বলতেছি, এটা কখন, যখন নাকি ইলেকট্রনটা রেস্টে আছে, তাই না? জি ভাই। তো তাহলে রেস্ট ম্যাস of one electron is 9.11 into 10 to the power minus 31 kg। তো তাহলে এই ইলেকট্রনটাকে আমি যদি পুরাপুরি কি করতে পারি, এনার্জিতে কনভার্ট করে ফেলতে পারি, যে ইলেকট্রন তো একটা ম্যাসওয়ালা একটা পার্টিকেল না, তো এখন তার ম্যাসটাকে যদি আমি পুরাটা কিসে কনভার্ট করে ফেলি, এনার্জিতে কনভার্ট করে ফেলি, তো তাহলে আমি কতটুকু এনার্জি পাবো, দ্যাট এনার্জি উইল বি কল্ড দ্য রেস্ট এনার্জি। ওকে, তো তাহলে rest energy of one electron is equal to what? Mass of the electron, which is 9.11 into 10 to the power minus 31 multiplied by c squared, which is 3 into 10 to the power 8 whole square। তো এখন এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই, ধরো ক্যালকুলেটরে বসাই, দেখি কত আসে, 9.11 into 10 to the power minus 31 into 3 into 10 to the power 8 whole square, which gives us 8.199 into 10 to the power minus 14 joule। তো তার মানে একটা ইলেকট্রনকে পুরাপুরি এনার্জিতে কনভার্ট করে ফেললে কতটুকু এনার্জি পাবো আমরা, 8.11 into 10 to the power minus 14 জুল। 14 জুল। এখন এই জুল থেকে যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি কত হয়, জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করার জন্য কি করা লাগে, ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ, তাই না? জি ভাই। তো তাহলে 8.199 into 10 to the power minus 14 divided by 1.6 into 10 to the power minus 19, এটা করলে পরে কত আসতেছে, 5.1 into 512,437.5, জি ভাই। তাই না? জি ভাই। তো তাহলে এটাকে এমন বলা যায় যে 512.4375 কিলো ইলেকট্রন ভোল্ট, और মেগা ইলেকট্রন ভোল্টে নিলে পরে 0.5124375 মেগা ইলেকট্রন ভোল্ট। মানে একটা ইলেকট্রনের যে রেস্ট ম্যাস, ওই রেস্ট ম্যাস অফ দ্য ইলেকট্রনকে যদি কি করতে পারি, পুরাপুরি এনার্জিতে কনভার্ট করতে পারি, তো তাহলে কতটুকু এনার্জি আমরা পাবো, 0.5 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি পাবো। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, তো এখন তোমাদের কোশ্চেন পেপারে এক টাইপের কোশ্চেন তোমরা ফেস করবা, ওই ব্যাপারটা আমি দেখাবো, যে ম্যাসের তো ইউনিট আমরা নরমালি কিলোগ্রাম, টন, গ্রাম এইসব জিনিসগুলা দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই না? মিলিগ্রাম এইসব জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করি। এখন তোমাদের একটা নতুন ম্যাসের ইউনিট ইন্ট্রোডিউসড হবে, এখানের মধ্যে দেখো E is equal to mc squared, তাই না? এটা তো আমাদের ফর্মুলা যে E is equal to mc squared। তো এখন এখান থেকে ম্যাসটাকে সাবজেক্ট করলে কি লেখা যায় বলো তো ফারহান? ম্যাথ কে সাবজেক্ট করলে ভাই E ডিভাইড বাই C স্কয়ার। আচ্ছা, তো তাহলে E ডিভাইডেড বাই c স্কয়ার,
এখন এনার্জিটা যদি থাকে ইলেকট্রন ভোল্টে আর এখানে হলো সি স্কোয়ার, তো তাহলে A2 কোশ্চেন পেপারে তোমরা এমন টাইপের কোশ্চেনও পাইতে পারো যে ম্যাসকে কেমন ফর্মে রিপ্রেজেন্ট করবে, যে এরকম ফর্মে রিপ্রেজেন্ট করবে কি ইলেকট্রন ভোল্ট পার সি স্কোয়ার, দিস ইজ আ ইউনিট অফ ম্যাস। ভাই সি স্কোয়ারটা তো কোনো ইউনিট না, এটা তো ভাই স্পিড অফ লাইট বোঝাচ্ছে, তো এখানে না মিটার পার সেকেন্ড হবে। হ্যাঁ ওটা বলবো, এখানের মধ্যে এটা সিম্বলের ফর্মেই রাখে যে এনার্জি ডিভাইডেড বাই স্পিড অফ লাইটের স্কোয়ার, যে সিটা তো আমাদের ফিক্সড একটা ভ্যালু না, তো তাহলে এখানের জন্য সি স্কোয়ারের এই ফর্মে পরে রাখে তারা, এখানের মধ্যে কি করে এটা বলতেছি। আচ্ছা, তো তাহলে এটাকে কি বলা হয়, এনার্জির একটা ইউনিট হিসেবে তারা ইউজ করে। কেমন টাইপের ব্যাপারটা হলো এরকম, এই যে রেস্ট ম্যাসকে তারা এমন ফর্মে রিপ্রেজেন্ট করে যে ইলেকট্রনের রেস্ট ম্যাস আমরা কত বের করলাম, ইলেকট্রনের রেস্ট ম্যাস আমরা দেখলাম যে 9.11 ইন্টু 10⁻⁻31, ওইটা তো কেজিতে, যে কিলোগ্রামে ওইটা। আর যদি ইলেকট্রন ভোল্ট পার সি স্কোয়ার এই ফর্মে যদি আমরা রিপ্রেজেন্ট করি ইলেকট্রনের ম্যাসকে, তো তাহলে কত হয় ওই জিনিসটা আমরা দেখবো। দাঁড়াও, এটা স্টুডেন্ট বুকে কোন জায়গাটা লেখা আছে ওইটা বের করি। এই জায়গাটার মধ্যে লেখা, এটার উপরে ওরা কি বলে আসছে ওই জিনিসটা আমরা দেখি। আচ্ছা, সো ফার্স্টে পার্টিকেল ইন্টারঅ্যাকশনের এই ব্যাপারটা একটু দেখি আমরা। পার্টিকেল ইন্টারঅ্যাকশনের ব্যাপারটা কি বলতেছে। পার্টিকেল আমাদের ক্রিয়েটও করা যায়, এটা কি এনার্জি কনভার্টেড টু ম্যাস, এটা হলো ডিউরিং পার্টিকেল ক্রিয়েশন। এটা যারা নাকি আমার কাছে ও লেভেলসে পড়ছিলা রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারে, যে গামা রেডিয়েশন আয়োনাইজেশন কিভাবে করে, এটার অ্যান্সারে তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম যে আলফা পার্টিকেল তো সবচেয়ে বেশি আয়োনাইজিং, কেন, বিকজ আলফার ম্যাসও বেশি, আলফার চার্জও বেশি, সো তাহলে আলফা তো আয়োনাইজিং বেশি হবেই। দেন বেটা পার্টিকেল তারও একটা চার্জ আছে, সো তাহলে সে আয়োনাইজিং যে হবে ওইটার একটা এক্সপ্লেনেশন আমাদের বলাই যায় যে একটা চার্জ পার্টিকেল সে অন্য পার্টিকেলদেরকে কি করবে, আয়োনাইজ করবে, ভালো কথা। কিন্তু নর্মাল লজিকে রায়হান তুমি কি কখনো এরকম এক্সপ্লেনেশন বলতে পারবা যে হাউ গামা রেডিয়েশন হুইচ ইজ নট আ পার্টিকেল হুইচ ইজ অ্যাকচুয়ালি আ ওয়েভ, এন্ড ওয়েভের তো কোনো চার্জও নাই, তাই না, গামা রেডিয়েশন যেটা নাকি একটা ওয়েভ যার কোনো চার্জও নাই, সে আয়োনাইজেশন কিভাবে করে। ঠিক আছে, আয়োনাইজেশন এনার্জি আর আয়োনাইজেশন পাওয়ার অনেক কম, কিন্তু আয়োনাইজেশন করার জন্য তো তার কোন একটা কাজ করতে হবে, যে ইট মাস্ট বি আ চার্জড পার্টিকেল অর এলস সে তো আয়োনাইজেশন করতে পারার কথা না। তো তাহলে সে কিভাবে আয়োনাইজেশন করে বা সে কিভাবে গাইগার মুলার টিউবের রিডিং দেয়, তো এটার অ্যান্সার কি পড়ছো রায়হান? এখানে হইতেছে একটা তোমার ইলেকট্রন আর পজিট্রন ক্রিয়েট করে, সো যখন ভেরি গুড, দুটো একসাথে থাকে তখন তো চার্জ নিউট্রাল থাকে, আর যখন আলাদা হয়ে যায় তখন তো দুটো চার্জ পার্টিকেল আয়োনাইজ করতে পারে দুটোই। সো তাহলে এই যে গামা রেডিয়েশন ফার্স্টে এখানের মধ্যে কি ফর্মে আছে, ওয়েভ ফর্মে। সো যখন ওয়েভ ফর্মে আছে তখন তার কোনো চার্জও নাই, তার কোনো ম্যাসও নাই, সো তাহলে সে কোনো আয়োনাইজেশন কজ করাবে না। নাও ওয়েভ তার কি আছে, তার একটা এনার্জি আছে না, তো গামা রেডিয়েশন তার একটা এনার্জি আছে, তো এখন এই এনার্জিটা সে কি করতে পারে, এনার্জিটাকে সে ম্যাসে কনভার্ট করতে পারে।
So gamma radiation which has a certain amount of energy, the energy of the gamma radiation can be converted into mass, and mass এ convert করতে সময় তখন কি হবে, it will produce a particle pair, যে একটা ইলেকট্রন আর একটা অ্যান্টি ইলেকট্রন বা পজিট্রন ক্রিয়েট করবে। এখন ইলেকট্রন আর পজিট্রন তো চার্জড পার্টিকেল, তো তাহলে তারা যখন নাকি অন্যান্য ম্যাটারের সাথে কন্ট্যাক্টে আসবে তাদেরকে আয়োনাইজ করবে। এন্ড এই ইলেকট্রন আর পজিট্রন যদি আবার একসাথে তারা মিট করে, এখন পার্টিকেল আর অ্যান্টি পার্টিকেল তারা যদি একসাথে মিট করে তখন কি করে ফেলে, একজন আরেকজনকে ধ্বংস করে ফেলে, অ্যানাইহিলেট করে ফেলে। অ্যানাইহিলেশন মানে কি, একদম পুরোপুরি ডিস্ট্রয় করে ফেলা না। সো তাহলে অ্যানাইহিলেশনের ব্যাপারটা কি, অ্যানাইহিলেশনের ব্যাপারটা হলো পার্টিকেল তার করেসপন্ডিং অ্যান্টি পার্টিকেলের সাথে যদি মিট করে তো তখন কি হবে, all the mass of the particle and antiparticle will be converted to energy, যে তখন আর কোনো ম্যাস থাকবে না, সব ম্যাস কিসে কনভার্ট হয়ে যাবে, এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তো তখন আবার এনার্জিতে কনভার্ট হয়ে ওয়েভ ফর্মে তারা চলে যায়। ঠিক আছে, তো এইখানের মধ্যে আমাদের পার্টিকেল ক্রিয়েশনের মধ্যে এই ব্যাপারটা দেখবো প্রথমে। আচ্ছা এটা থাক, তো এখন এখানের মধ্যে দেখি কি হচ্ছে। The implication from most creation stories is that from nothing the material of the earth was brought into being an unexplained entity, যে আমাদের ইউনিভার্স অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট হয়েছে। আইডিয়া তো আমাদের আছে অলরেডি যে বিগ ব্যাং থিওরি দিয়ে ইউনিভার্সের ক্রিয়েশনটা হয়েছে, কিন্তু বিগ ব্যাং এর এই সময় কি হয়েছিল যে এখানের মধ্যে এত বড় একটা ইউনিভার্স যেটা এখনো এক্সপ্যান্ড করতেছে, এখনো এনার্জি ওখানে থেকে পাচ্ছে, যে এক্সপ্যানশনটা হইতেই আছে, ওয়াই? তো এই ব্যাপারগুলা ওই বিগ ব্যাং থিওরির ওখানের মধ্যে তো আছেই, প্লাস এখানের মধ্যেও কি বলা যায় যে ইনিশিয়ালি ইউনিভার্স শুধু একটা পি সাইজের, যে একটা মটরশুটির সাইজের ইউনিভার্স ছিল, দেন এইটাই এক্সপ্লোড করে কি হয়েছে, এক্সপ্যান্ড করতে 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 এত বিশাল ইউনিভার্স বানাইছে। তো তাহলে এক্সপ্যান্ড করছে, তো তাহলে ম্যাস গুলা কোথা থেকে আসলো, এই যে এত স্টার, এত গ্যালাক্সি, এত কিছু, এত ম্যাস কোথা থেকে পাইছে? all the mass that we see in the universe were actually produced from what, from energy. তো তাহলে প্রথমে কিছুই ছিল না, initially there was nothing, then এখান থেকে আমাদের এই সব কিছু came into being or came into existence, যেটাই বল। তো তাহলে কি হচ্ছে এখানের মধ্যে, however one of Einstein's most important theories suggests exactly this, কি জিনিস, matter can appear where previously there was nothing but energy। তো তাহলে তুমি জাস্ট কি করতে পারো, তুমি জাস্ট সিম্পলি এনার্জি ইউজ করে ইউ ক্যান প্রডিউস ম্যাস, যে আগে কোনো ম্যাসই ছিল না, তুমি এনার্জি কে কি করতে পারবা, ম্যাসে কনভার্ট করতে পারবা, এন্ড ম্যাস কে আবার কি করতে পারবা, এনার্জিতে কনভার্ট করতে পারবা। সো তাহলে ম্যাস এন্ড এনার্জি আর ইন্টার কনভার্টেবল, যে একটা থেকে আরেকটাতে কি করা যায়, কনভার্ট করা যায়। ওখান থেকেই তার এই ফেমাস ফর্মুলাটা আসছে যে E is equal to mc স্কয়ার। তো এই জিনিসটা এখানের মধ্যে বলবে, দেখো, matter and energy are regularly interchanged in the universe according to his well-known equation E is equal to mc square. In this equation, multiplying the mass of an object by the square of the speed of light gives the equivalent amount of energy. এখন তাহলে কি, given a suitable quantity of energy, ঠিক আছে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি যদি কি থাকে, গামা রেডিয়েশনের থাকে, তখন সে কি করতে পারবে, such as that in a gamma radiation photon, যে একটা ওয়েভের আর একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি ক্যারি করে কে, ফোটন। তো তাহলে ফোটনের কি আছে, একটা ফ্রিকোয়েন্সি আছে, আর ওই ফ্রিকোয়েন্সির করেসপন্ডিং কি থাকবে, এনার্জি থাকবে, যে E is equal to hf। এটা আমরা ইউনিট 2 তে পড়ছিলাম না? তো তাহলে এই যে আমাদের কি আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাদের এনার্জি ক্যারি করা হলো ফোটন, এন্ড তাদের এনার্জির কিগুলা যদি রিভার্স করা যায় তাহলে ফরমেশন অফ দ্য ইউনিভার্স কি রিভার্স করা যাবে। এখন এখানের মধ্যে কয়টা ব্যাপার আছে বুঝছো রুফায়দা, ব্যাপারটা কি, যে এনার্জি দিয়ে তো ম্যাস প্রডিউস করছে, কিভাবে ম্যাস প্রডিউস হয়, একটা ম্যাটার তৈরি করবে,
তার করেসপন্ডিং অ্যান্টি ম্যাটার তৈরি করবে। কিন্তু কাহিনীটা কি হয়েছে, অ্যান্টি ম্যাটার গুলা যে তৈরি করছে, অ্যান্টি ম্যাটার গুলা বেশিরভাগই স্টেবল না, বুঝছো? অ্যান্টি ম্যাটার গুলি বেশিরভাগই স্টেবল না দেখে তারা কি হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি ডিকে করে তারা শেষ হয়ে গেছে, আর তারা ধ্বংস হয়ে গেছে। তো তাহলে বেসিক্যালি বেঁচে আছে কোনগুলা, থেকে গেছে কোনগুলা, নরমাল ম্যাটার। অ্যান্টি ম্যাটার গুলা আনস্টেবল দেখে তারা আর কি করতে পারে না, বেশি দিন থাকতে পারে না। বুঝতে পারছো যে এর জন্য আমরা যে এত কিছু দেখি সবকিছুই ম্যাটার। তো ম্যাটারের সাথে অ্যান্টি ম্যাটার আসলে পরে তখন কি হয়ে যেত, একটা আরেকটাকে অ্যানাইহিলেট করে ফেলতো না। যে মনে করো তুমি রুফায়দা আর একটা অ্যান্টি রুফায়দা আছে, তো তাহলে তোমাকে অ্যান্টি রুফায়দাকে যদি আমরা কাছে নিয়ে আসি, তো তখন কি হবে, তোমরা একজন আরেকজনের সাথে মিক্স হয়ে তোমার এক্সিস্টেন্স একদম নাই হয়ে যাবে। যে all of your mass and all of the anti-Rufaida's mass will be converted to energy। বুঝতে পারছো? কিন্তু এমন কোনো কিছু তো হইতেছে না যে আমরা কোন একটা কিছু এরকম চোখের সামনে দেখতেছি, হঠাৎ করে এটা অন্য একটা কিছুর সাথে মিশে ভ্যানিশ হয়ে গেল। এই ব্যাপারটা তো আমরা দেখি না। কেন? বিকজ আমাদের অ্যান্টি ম্যাটারের প্রেজেন্স অনেক কম। কেন অ্যান্টি ম্যাটারের প্রেজেন্স অনেক কম? বিকজ অ্যান্টি ম্যাটার যেগুলাই ক্রিয়েট হয়েছে, বেশিরভাগ অ্যান্টি ম্যাটারই কি অনেক বেশি আনস্টেবল। তো তাহলে পরে তারা কি করতে পারে না, তাহলে পরে তারা বেশি দিন এক্সিস্ট করতে পারে না, যে অনেক তাড়াতাড়ি তারা ডিকে করে শেষ হয়ে যায়। বুঝতে পারলা রূপায়দা? আচ্ছা, সো তাহলে যে ব্যাপারটা বলতেছিলাম যে কি জিনিস, যে given a suitable quantity of energy such as that in gamma ray photon, particles can spontaneously appear and the energy disappears from existence। এই যে এইটা একদম এক্স্যাক্টলি এই জিনিসটা, যে গামা রেডিয়েশন একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ এনার্জি আর একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি থাকলে পরে তখন কি হবে, দ্যাট এনার্জি ক্যান বি কনভার্টেড টু ম্যাস, যে সে একটা পেয়ার প্রোডাকশন করবে। আর এখানের মধ্যে ইকুয়াল অ্যামাউন্ট অফ ম্যাস গুলা আবার কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, এনার্জিতে। তো এখানের মধ্যে পেয়ার অ্যানাইহিলেশন, যে একজন আরেকজনকে ডেস্ট্রয় করে ফেলতেছে। আচ্ছা, তাইলে অ্যান্টিম্যাটার এখন এক্সিস্ট করতে পারে না? অ্যান্টিম্যাটার আছে, অনেক অনেক অ্যান্টিম্যাটার আছে। এই যে আমাদের সার্নের যেই বড় বড় যে ইয়েগুলা দেখছো না, কি বলে ভিডিওর মধ্যে যে দেখাইছিল, কি বলে গরিলা ফিজিক্স এর যে ভিডিও দিছিলাম, ওখানের মধ্যে সার্নের যে বিশাল কতগুলা সিনক্রোট্রন দেখাইছে। ওই সিনক্রোট্রন গুলা কিন্তু কি করতেছে, অনেকগুলা অ্যান্টিম্যাটার তারা হোল্ড করে রাখছে, যে অ্যান্টিম্যাটার গুলাকে আমরা স্টাডি করব, তো এটার জন্য তাদেরকে হোল্ড করে রাখছে। এন্ড ওই অ্যান্টিম্যাটার গুলাকে কি করতে দেয় না, এই অ্যান্টিম্যাটার গুলাকে অন্য কিছুর সাথে তারা অ্যাড হইতে দেয় না। বিকজ অ্যান্টিম্যাটার নরমাল ম্যাটারের কন্ট্যাক্টে আসলে পরে তখন কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো এর জন্য অ্যান্টিম্যাটার গুলাকে প্রিজার্ভ করে রাখছে তারা কতগুলো রিঅ্যাক্টরের মধ্যে। বুঝতে পারছো যে কন্টিনিউয়াসলি অ্যান্টিম্যাটার গুলাকে প্রিজার্ভ করে রাখা হয়েছে। কিন্তু এই যে এখানের মধ্যে অ্যান্টিম্যাটারদেরকে এখানের মধ্যে কন্টিনিউয়াসলি একটা সার্টেন স্পাইরালের মধ্যে কি করে রাখা হয়, আটকায় রাখা হয়। ওই বড় এটা অ্যাকচুয়ালি ওই গরিলা ফিজিক্স এর ভিডিওতে ওরা একদম পুরো সার্নের ওই আউটসাইড ডায়ামিটার সহ সবকিছু দেখাইছিল। ওই ভিডিওটার মধ্যে আবার লিংকটা দিব না, ওখানে থেকে দেখো। বুঝতে পারছো? হ্যাঁ, অ্যান্টিম্যাটার ক্রিয়েট করা যাবে না রুফায়দা? বলো। অ্যান্টিম্যাটারও তো ক্রিয়েট করা যাবে। কিভাবে? এনার্জি থেকে যেরকম ম্যাস প্রডিউস করা যায়, তো তাহলে আমরা এনার্জি থেকে ম্যাসে কনভার্ট করব। তো তাহলে ওই ম্যাসটা কি হবে, একটা ম্যাটারও ক্রিয়েট করবে, তার সাথে তার করেসপন্ডিং অ্যান্টিম্যাটারও ক্রিয়েট করবে। তো তখন আমরা অ্যান্টিম্যাটারটাকে কি করে রাখবো, তখন আমরা অ্যান্টিম্যাটারটাকে আলাদা করে যদি ফেলি, যে মনে করো এনার্জি দিলাম, এনার্জি থেকে ম্যাটার আর অ্যান্টিম্যাটার দুটোটাই ক্রিয়েট হইলো। তো এখন ম্যাগনেটিক ফিল্ড দিয়ে কি হবে, ম্যাটার আর অ্যান্টিম্যাটারকে আলাদা করে ডিফারেন্ট ডিরেকশনে ঘুরায় ফেললাম। দেন অ্যান্টিম্যাটারটাকে আমরা কোন একটা চেম্বারের মধ্যে নিয়ে গেলাম, বা কোন একটা সিকিউরড কোন একটা প্রিজার্ভেশন ক্যাপসুলের মধ্যে নিয়ে গেলাম, দেন ওখানের মধ্যে তাকে আটকায় রাখতে পারবো অ্যান্টিম্যাটার। বুঝতে পারছো মুফায়দা?
ওকে, সো তাহলে যেই ব্যাপারটা নিয়ে আমরা এখানের মধ্যে বলতেছিলাম এটা দেখো, দিস ইজ সো আনকমন ইন দ্য ইউনিভার্স দ্যাট ইট শুড নট সারপ্রাইজ আস। কি বলে, সরি, দিস ইজ সো কমন, আচ্ছা, দিস ইজ সো কমন ইন দ্য ইউনিভার্স দ্যাট দিস শুড নট সারপ্রাইজ আস। কেন? দ্য রিজন ইট ডাজ দ্যাট, দিস ইভেন্টস অনলি হ্যাপেন অন সাব অ্যাটমিক স্কেল, যে এত ছোট স্কেলে হয় যে ওগুলো আমরা নরমাল মেশিন দিয়েও ডিটেক্ট করতে পারি না। তাদেরকে ডিটেক্ট করতে পারার জন্য কি লাগবে? উই নিড ভেরি সফিস্টিকেটেড মেশিনস অর ভেরি সফিস্টিকেটেড ডিটেক্টরস, যেগুলা কি করতে পারে এরকম সাটেল চেঞ্জেস ইন এনার্জি, সাটেল চেঞ্জেস ইন ম্যাস, এইসব ব্যাপারগুলাকে তারা যেন কি করতে পারে, সুন্দর মতো ডিটেক্ট করতে পারে। এর জন্য উই নিড ভেরি পাওয়ারফুল, ভেরি সফিস্টিকেটেড মেজারিং ইনস্ট্রুমেন্টস। ওকে, তো এর জন্য সো উই ক্যান নট ডিটেক্ট দেম উইদাউট কমপ্লেক্স মেশিনস। তো এখন এখানের মধ্যে কি বলতেছে, this reaction is known as electron positron pair production. পেয়ার প্রোডাকশনের ব্যাপারটা তাহলে কি, যে আমরা এনার্জি ইউজ করে ম্যাস প্রডিউস করি। ম্যাস কিভাবে প্রডিউস হবে? একটা ম্যাটার আর তার করেসপন্ডিং অ্যান্টি ম্যাটার, বা একটা পার্টিকেল এন্ড তার করেসপন্ডিং অ্যান্টি পার্টিকেল প্রডিউস হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন in terms of momentum it is just like an explosion, যে এক্সপ্লোশনের সময় ইনিশিয়াল টোটাল মোমেন্টাম 0, ফাইনালি মনে করো এটা এক্সপ্লোড করলে ফাইনালি কি করবে, equal amount of momentum will be given to the particles in opposite direction. সো তাহলে পরে ইনিশিয়ালি পুরো পার্টিকেলটা রেস্টে ছিল, সো তাহলে টোটাল মোমেন্টাম 0 ছিল, ফাইনালি পার্টিকেল গুলা মুভ করতেছে বাট স্টিল টোটাল মোমেন্টাম 0। কেন? বিকজ ইকুয়াল মোমেন্টাম ইন অপোজিট ডিরেকশন। সো তাহলে সিন্স মোমেন্টাম ইজ আ ভেক্টর, তো তাহলে ওখানের মধ্যে কি হবে, দা মোমেন্টামস উইল ক্যান্সেল ইচ আদার আউট। সো তাহলে ব্যাপারটা হলো এরকম যে কি, ইনিশিয়ালি only the photon existed, so there was some linear momentum. তো তাহলে ফোটনটা শুধু ছিল শুরুতে, তো তাহলে তার কি ছিল, একটা লিনিয়ার মোমেন্টাম ছিল, সে যেদিকে মুভ করতেছিল ওইদিকে, যে along this initial direction, যে যেদিকে ফোটনটা মুভ করতেছে, their components of momentum must sum up to the same total as the photon had. যে ইনিশিয়ালি ফোটনের যতটুকু এনার্জি ছিল, ফোটনের এনার্জিটাই তো কিসে কনভার্ট হইছে রায়হান? ফোটনের এনার্জিটাই ম্যাসে কনভার্ট হইছে না? তো তাহলে ফোটনের ইনিশিয়ালি যতটুকু মোমেন্টাম ছিল, ফাইনালি টোটাল মোমেন্টামটা তো আমাদের কনজার্ভ থাকতে হবে, অর এলস ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম ভায়োলেট করবে। তো তাহলে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো এরকম যে ইনিশিয়ালি শুধু ফোটনটাই ছিল যার একটা লিনিয়ার মোমেন্টাম ছিল, কোন দিকে, along the direction of its initial movement. এখন সে যখন নাকি ফোটনটা যখন নাকি দুইটা ম্যাসে কনভার্ট হবে, যে একটা পার্টিকেল এন্ড তার করেসপন্ডিং অ্যান্টি পার্টিকেলে কনভার্ট হবে, তখন কি হবে, their components of momentum must sum to the same total as the photon had. তো তাহলে কম্পোনেন্ট অফ দ্য মোমেন্টাম, যে দুইটা পার্টিকেল যেরকম মুভ করে গেল, ফোটনের ইনিশিয়াল মোমেন্টামের কি হইতে হবে, the total momentum of the particles must be equal to the initial momentum of the photon. তো এই ব্যাপারটা তো বলতেছে perpendicular to the initial momentum direction, the electron and positron that were produced must have equal and opposite components of momentum, so that ওইদিকে যায় টোটাল মোমেন্টাম যেন ক্যান্সেল আউট হয়ে যায়। যে ইনিশিয়ালি ব্যাপারটা দেখো, আমি সিম্পল ওয়েতে বুঝাই। সিম্পল ব্যাপারটা এটা, photon was initially moving horizontally. ওকে, তো তাহলে ইনিশিয়ালি টোটাল মোমেন্টাম কোন ডিরেকশনে রায়হান? ইনিশিয়ালি দ্য টোটাল মোমেন্টাম ইজ ইন দ্য হরাইজন্টাল ডিরেকশন। ওকে, ভালো কথা। তো তাহলে ফাইনাল মোমেন্টামও কোন দিকে হইতে হবে? সেম অ্যামাউন্টে হইতে হবে, এন্ড ডিরেকশনটাও হইতে হবে কি, হরাইজন্টাল। ওকে, এখন একটা ইলেকট্রন ক্রিয়েট হইলো, সে এইদিকে গেল, একটা পজিট্রন ক্রিয়েট হইলো, সেই দিকে গেল। এখন কি হবে, ইলেকট্রন আর পজিট্রনের হরাইজন্টাল কম্পোনেন্ট আছে, ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে। কি হইছে, ইনিশিয়াল মুভমেন্ট ডিরেকশনের পারপেন্ডিকুলার ডিরেকশন, মানে কি ইনিশিয়াল ফোটন কোন দিকে মুভ করতেছিল, হরাইজন্টাল না রায়হান?
জি ভাইয়া। আচ্ছা, সো তাহলে ইনিশিয়াল মুভমেন্ট অফ দ্য ফোটন ওয়াজ ইন দ্য হরাইজন্টাল ডিরেকশন, সো তাহলে তার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কোনটা হবে? ভার্টিক্যাল কম্পোনেন্টটাকে পারপেন্ডিকুলার বলবো না? জি ভাইয়া। আচ্ছা, সো তাহলে এখানের জন্য বলতেছে কি যে এই যে ইলেকট্রন আর পজিট্রন যে অ্যাঙ্গেলে মুভ করতেছে, তো তাহলে ইলেকট্রন আর পজিট্রনের তো কি আছে, হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট দুইটাই আছে। তো ফোটনের পারপেন্ডিকুলার, যে ফোটনের ইনিশিয়াল মুভমেন্টের পারপেন্ডিকুলার ডিরেকশনে যে মোমেন্টাম গুলি ছিল, তারা কি করবে, তারা একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে, তাহলে যেন মোমেন্টামটা কনজার্ভ থাকে। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। ওকে, সো তাহলে এই যে পারপেন্ডিকুলার যে দুটো কম্পোনেন্ট ছিল, ওই দুটো কম্পোনেন্টকে কি করলো, ওই দুটো কম্পোনেন্টকে ক্যান্সেল আউট করে ফেলছে, আর ওই দুটো কম্পোনেন্ট একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে ফেলছে। সো তাহলে এর জন্য ফাইনাল মোমেন্টাম কি, এই দুই প্রোটন কি বলে পজিট্রন আর ইলেকট্রনের ফাইনাল মোমেন্টামও হরাইজন্টাল ডিরেকশন, এন্ড অ্যামাউন্ট কত হবে, ফোটনের ইনিশিয়াল মোমেন্টাম যত ছিল ততই। তো তাহলে এটা বলতেছে যে ইন এনি রিঅ্যাকশন, এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম, টোটাল কম্বিনেশন অফ mass and energy or matter and energy must be conserved. তো তাহলে এনার্জি একা কখনো কনজার্ভ থাকে না, ম্যাস একা কখনো কনজার্ভ থাকে না। ব্যাপারটা কি বললাম, ব্যাপারটা এমন বলার ট্রাই করতেছি আমি, যে মনে করো একটা ডিউটেরিয়াম আর একটা ট্রিটিয়াম, এই দুইটা ফিউশন রিঅ্যাকশন করে হিলিয়াম আর নিউট্রন প্রডিউস করলো, আর সাথে এনার্জি প্রডিউস করলো। এখন ম্যাস যদি আমরা অ্যাকচুয়ালি মেপে দেখি, ম্যাস মেপে দেখলে পরে কি হবে, প্রোডাক্টের ম্যাস হলো কম, রিঅ্যাকট্যান্টের ম্যাস হলো বেশি। সো তাহলে এই রিঅ্যাকশনে কি ম্যাস কনজার্ভ থাকলো? ফারহান, জি ভাইয়া। এই রিঅ্যাকশনে কি ম্যাসটা কনজার্ভ থাকলো? যে রিঅ্যাকশনের সেন্টারটা তো এইটা, যে রিঅ্যাকট্যান্ট হলো এইগুলা, প্রোডাক্ট হলো এইগুলা। তো এখন ম্যাস রিঅ্যাকট্যান্টের সাইডে বেশি, প্রোডাক্টের সাইডে কম, ঠিক আছে? ম্যাস কি রিঅ্যাকট্যান্টের ভাইয়া। সাইডে বেশি, প্রোডাক্টের সাইডে কম। তো তাহলে ম্যাস কি কনজার্ভ থাকলো, ম্যাস কি কনস্ট্যান্ট থাকলো? না ভাইয়া। না, ম্যাস কমে গেছে। আর জি এইখানে ভাইয়া। দেখো ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে এনার্জি আছে, কিন্তু এইখানে এনার্জি নাই। তো তাহলে কি এনার্জি কনজার্ভ থাকলো? না। তো তাহলে এনার্জি আর ম্যাস কখনো একা কনজার্ভ থাকে না। কি থাকে, টোটাল ম্যাস এন্ড এনার্জি বিফোর রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু টোটাল ম্যাস এন্ড এনার্জি আফটার রিঅ্যাকশন। ঠিক আছে, এখানে মাঝে দিয়ে কিছু ম্যাস এনার্জিতে যাইতে পারে, কিছু এনার্জি ম্যাসে যাইতে পারে, কিন্তু ব্যাপারটা কেমন হবে, ব্যাপারটা আমাদের স্টেটমেন্ট হবে এখন থেকে এরকম, যে টোটাল ম্যাস এন্ড এনার্জি বিফোর reaction is equal to total mass and energy after reaction. বুঝতে পারছো যে ব্যাপারটা আমি এখানের মধ্যে এই জিনিসটাই বোঝানোর ট্রাই করতেছি, যে ম্যাস একা কনজার্ভ না থাকতে পারে, এনার্জিও কনজার্ভ না থাকতে পারে, কিন্তু টুগেদার, যে তাহলে আমরা এতদিন যেটা পড়ে আসছি যে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড, ইট ক্যান অনলি বি কনভার্টেড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, ওখানের মধ্যে অ্যাকচুয়ালি ছোট একটা প্লট হোল ছিল, যে কি, যে এনার্জি অ্যাকচুয়ালি কি করা যায়, ম্যাসে কনভার্ট করা যায়, কিন্তু ওই এনার্জিটাও একটা এনার্জি, ওই এনার্জিটার নাম কি,
রেস্ট এনার্জি। সো ওই ব্যাপারটা নিয়ে আমরা জানতাম না দেখে আমাদের এই প্লট হোলটা আমাদের বুঝতে সমস্যা হয়েছিল। এখন হোপফুলি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে রিঅ্যাকট্যান্টের টোটাল মাস আর রিঅ্যাকট্যান্টের টোটাল এনার্জি যদি আমরা প্লাস করি এন্ড প্রোডাক্টের টোটাল মাস আর টোটাল এনার্জি যদি আমরা প্লাস করে দেন, তাহলে আমরা কি দেখব? দেখব যে দুইটা মিলে এখন সব সময় ইকুয়াল হবে। বুঝতে পারছো? কিন্তু যদি শুধু মাস নিয়ে কনসিডার করতা যে রিঅ্যাকট্যান্টের টোটাল মাস আর প্রোডাক্টের টোটাল মাস সেম, না সেম না, প্রোডাক্টের মাস কম, রিঅ্যাকট্যান্টের মাস বেশি। সো তাহলে মাসের কনজারভেশন নিয়ে আমাদের এখানে একটা ঘটকা লাগলো। দেন টোটাল এনার্জি অফ দ্য রিঅ্যাকট্যান্ট বিফোর is equal to total energy of the product after, না এখানের মধ্যেও হয় না, পরে আমাদের এনার্জিটা বেশি, শুরুতে আমাদের এনার্জিটা কম। তো তাহলে এখানের মধ্যেও কি একটা সমস্যা হইলো। তো তাহলে আমাদের কি বলা লাগবে? টোটাল মাস এনার্জি বিফোর কলিশন or before reaction is equal to total mass energy after reaction। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে এখন রায়হান? কিন্তু বিফোর রিঅ্যাকশনে এনার্জি তো নাই ভাইয়া। বিফোর রিঅ্যাকশনে এনার্জি নাই আসলে এখানে, এগুলা তোমাদের আরো ম্যাথস গুলা দেখলে বুঝবা যে পার্টিকেলদের তো কাইনেটিক এনার্জি থাকে, এই কাইনেটিক এনার্জিটাকেও জি ভাই। কনসিডারেশনে নিতে হয়। ওগুলো আমরা দেখবো ক্যালকুলেশন ও আসে, আচ্ছা। এগুলা দেখবো। এগুলা নিউক্লিয়ার ফিজিক্সের ক্যালকুলেশনের মধ্যে আসে। আমরা যে পার্টিকেল ফিজিক্স পড়তেছি এখানের মধ্যে কিন্তু আমরা আস্তে আস্তে রেডিও অ্যাক্টিভিটির অল্প কয়টা পার্টও কভার করে রাখতেছি, যেন ইউনিট 5 এ আমাদের কম সময় লাগে। আর ইউনিট 5 নিয়ে অ্যাকচুয়ালি আমাদের ইউনিট 5 এর থার্মাল ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স যেটা যে রেডিও অ্যাক্টিভিটি রিলেটেড, আর সিম্পল হারমোনিক মোশন, এইগুলা সলভ করতে ম্যাক্সিমাম 1 মাস লাগে। ঠিক আছে? তো এইগুলা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি সিলেবাসের ওই পেসিং নিয়ে কারো যদি ওরকম মনে ভয় থাকে, ওইটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, সবকিছু আমাদের টাইম মতো শেষ হবে। ঠিক আছে? তো তাহলে যেই ব্যাপারটা বললাম এই কনসেপ্ট গুলো আমি ক্লিয়ার করা রাখতেছি, যেন তোমাদের পরে ইউনিট 5 এর ওগুলা টপিকের মধ্যে যেন আর ফার্দার কোনো কনফিউশন অ্যারাইজ না করে। বুঝতে পারছো? জি ভাই। রায়হানের ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। ইউনিট 5 কবে স্টার্ট করবা? ইউনিট 5 আমরা স্টার্ট করবে যে নেক্সট উইকে স্টার্ট করবে ইনশাআল্লাহ। এই যে ইউনিট 4 এর এই যে পার্টিকেল ফিজিক্স এর চেক পয়েন্ট কোশ্চেন আর এক্সাম প্র্যাকটিসের কোশ্চেন, এগুলো আমরা শুক্রবার দিন টাইম দিয়ে, ঠিক আছে, তখন আমরা ওরকম সলিউশন করব। তাহলে যেন আমাদের ক্লাস টাইমটা ওই চেক পয়েন্ট কোশ্চেন আর এক্সাম প্র্যাকটিসের কোশ্চেন গুলা সলিউশনে না যায়। বুঝছো? জি ভাই। আর আচ্ছা ভাইয়া, এতদিন যে সব চ্যাপ্টার গুলো করালাম এগুলো কি মানে একটা উইকের মধ্যে কি আবার ফুল রিভিউ করা যায়? আসলে অনেকদিন হ্যাঁ, করতেছি ইউনিট না তো। 4 এর ওইটা আমরা problem রিভিউ হচ্ছে। দিব, ওইটা নিয়ে টেনশন করো না, ওইটা আমরা রিভিউ দিব যে আমাদের বুকলেটার ওইটা দেওয়ার পর তখন আমরা রিভিউ দিয়ে দেন আমরা বুকলেটটা শুরু করব। মানে ভাই বুকলেটের next- জন্য কি ইহাবে যেতে হবে, কিনতে হ্যাঁ হবে? হ্যাঁ। আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিট বাকি আছে, তো তাহলে আমরা নেক্সট ক্লাসে এখান থেকে কন্টিনিউ করা শুরু করব। ওকে আচ্ছা ভাই। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।